প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সুশাসন সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে একটু আলোচনা করব। আমরা আজকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয়টি হলো সুশাসনের সমস্যা ও সুশাসন সমস্যা সমাধানের উপায়সমূহ। আমরা জানি যে উন্নয়নশীল দেশগুলোর শাসন ব্যবস্থার গুণগত মান উন্নয়নের জন্য একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই, কিন্তু তা সত্ত্বেও বহুমুখী শাসন ব্যবস্থা সম্পর্কিত দক্ষতার অভাব ও জটিলতা এইসব দেশগুলোর পক্ষে, পার্টিকুলারলি স্পেসিফিকলি যদি আমরা বলি যে এই রাষ্ট্রসমূহ সুশাসনের সমস্যা তার সমাধানের জন্য উপায়গুলো নিয়ে ব্যাপক সমস্যাগ্রস্ত। যেসব সমস্যাগুলো আমরা সুশাসনের ক্ষেত্রে দেখতে পাই সেগুলো হলো 1 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মনে হয় এটা শান্তি ও স্থিতিশীলতার অনুপস্থিতি। শান্তি ও স্থিতিশীলতা যদি না থাকে তাহলে একটা রাষ্ট্রে সুশাসন কখনোই কামনা করা যায় না। পার্টিকুলারলি আমরা যদি এই ছবিটা দেখি যে এটা হলো যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রের ছবি। এখানে যেহেতু যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধ চলছে এমন একটা রাষ্ট্র যেখানে নাগরিকদের জীবন মান আর তাদের সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই যে সুশাসনের কথা চিন্তাও করা সম্ভব নয়। তো এই জন্যে সুশাসনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটা হলো স্থিতিশীলতা বা শান্তির অনুপস্থিতি বা যুদ্ধ বিগ্রহ। এই বিষয়গুলো সুশাসনের সবচেয়ে মেজর সমস্যা। তো দ্বিতীয় যে সমস্যাটা আমরা পাই এটা অগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। সুশাসনের সাথে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একটা চমৎকার সম্পর্ক রয়েছে। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া সুশাসনকে চিন্তাও করতে পারা যায় না। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তাই জনগণের ব্যাপক ভিত্তিক কার্যকর অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। আর এটাই হলো সুশাসনের মেজর বৈশিষ্ট্যগুলো, যেটা আমরা দেখি যে অংশগ্রহণ থাকতে হবে, জনগণের কার্যকর অংশগ্রহণ, স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, এবং এটা একটা অগণতান্ত্রিক রাষ্ট্রে এটা কখনো চিন্তা করা যায় না। তো সুশাসনের প্রধানতম যে সমস্যাগুলো আমরা পাই সেগুলোর অন্যতম একটি হলো অগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। আরেকটা মেজর সমস্যা সেটা পাই আমরা হলো দুর্নীতি। দুর্নীতিটা মানে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিরাট অন্তরায়। দুর্নীতি আমরা দেখি যে রাষ্ট্রে প্রশাসনের দুর্নীতি এবং রাষ্ট্রের যে দুর্নীতিগুলো রয়েছে, এই দুর্নীতি সুশাসনকে মানে কার্যকরভাবে একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে দেয় না। আমরা জানি যে দুর্নীতি পরায়ণ বা দুর্নীতিগ্রস্তরা তাদের নিজেদের সুবিধার্থে চায় না যে শাসন ব্যবস্থাটা স্বচ্ছ সুন্দর হোক। এই জন্যে তারা সুশাসনও কামনা করছে না। এবং সুশাসন তারা মানে যেহেতু তারা প্রভাবশালী, যেহেতু তাদের প্রভাব ব্যাপক, এতে তাদের এই সমস্যাটা ব্যাপকভাবে সুশাসনকে বাধাগ্রস্ত করে বা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। তো দুর্নীতির মাধ্যমে একটা রাষ্ট্রের জাতীয় ব্যয়ের উল্লেখযোগ্য একটা অংশ আত্মসাৎ হয়ে যায়। এতে জাতীয় উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও হ্রাস করে। সো দুর্নীতি একটা সুশাসনের একটা ব্যাপক অন্তরায়, বড় সমস্যা। নিয়ন্ত্রণহীন অদক্ষ আমলাতন্ত্র এটা বিরাট সমস্যা। আমরা জানি যে আমলাতন্ত্র হলো সরকারের যে স্থায়ী বেতনভুক্ত চাকরিজীবী শ্রেণী। এই শ্রেণীটার মাধ্যমে সরকার তার সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়। যদি এই আমলাতন্ত্রটা যদি অদক্ষ হয়, অকার্যকর হয়, তাহলে ইনএফিশিয়েন্ট হয়, তাহলে আমরা এটা কার্যকর সেবা জনগণের নিকট, জনগণের দরজায় পৌঁছে দিতে পারবো না। আর আরেকটা ব্যাপক সমস্যা আমরা উন্নয়নশীল রাষ্ট্রগুলো দেখি যে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণহীন থাকে। অর্থাৎ আমরা এমনি একটা আদর্শ রাষ্ট্রে কামনা করা হয় যে আমলাতন্ত্র রাজনৈতিক নির্বাহী নিয়ন্ত্রণাধীন থাকবেন। যদি আমলাতন্ত্র অতি ক্ষমতায়িত হয়ে যায় তাহলে এই আমলাতন্ত্রকে রাজনৈতিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারে না।
এটা একটা আমলাতন্ত্র মানে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটা বিরাট অন্তরায়। কেননা আমলাতন্ত্র জনগণকে সেবা দিবে, সেবা প্রদান করবে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বে এর নিয়ন্ত্রণে থেকে এটা এটা নিশ্চিত করা যদি না যায়, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না। উপযুক্ত আইনগত কাঠামোর অনুপস্থিতি, আমরা লাস্ট একটা ক্লাসে আমরা আলোচনা করেছি কি কি আইনগত কাঠামো বা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা উচিত এই সুশাসন প্রতিষ্ঠার জন্য। তো যদি এইগুলো যদি না থাকে, তাহলে আমরা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বিশেষ করে আইনের শাসন থাকতে হবে, অংশগ্রহণমূলক গণতন্ত্র থাকতে হবে, স্বচ্ছতা প্রতিষ্ঠার সহায়ক আইনগত ব্যবস্থা উপস্থিত থাকতে হবে, এবং প্রথাগত আইনের এইসব অনুপস্থিতি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম একটা চ্যালেঞ্জ হিসেবে গণ্য করা হয়। ই গভর্নেন্সের অনুপস্থিতি সুশাসনের একটা বিরাট অন্তরায়। আমরা জানি যে মানে ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স বা তথ্য প্রযুক্তি ভিত্তিক যে সেবা প্রদান এখন আধুনিক সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কার্যকর একটা দক্ষ অংশগ্রহণমূলক স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ই শাসন প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। ই গভর্নেন্স ছাড়া বর্তমান সুশাসন প্রতিষ্ঠা করা মানে এটা অকল্পনীয় একটা বিষয়। সো ই গভর্নেন্স অনুপস্থিতি, যে রাষ্ট্রে ই গভর্নেন্সে পিছিয়ে আছে সেই রাষ্ট্রে সুশাসনের পিছিয়ে আছে বলে ধরা হয়। সচেতনতার অভাব সুশাসনের আরেকটি বিরাট অন্তরায়। বিশেষ করে জনগণের সচেতনতার অভাব যদি থাকে, জনগণ যদি তার মাথা, তার বিবেক বুদ্ধি যদি কার্যকরভাবে পরিচালিত করতে না পারে, মাথা খাটাতে না পারে, তারা যদি মানে জনগণের তাদের নিজেদের চাওয়া পাওয়াটা যদি যথাযথভাবে তুলে ধরতে না পারে, তাদের দাবি দেওয়া ঠিকভাবে না করতে পারে, সেটা সুশাসনের জন্য একটা বড় অন্তরায় হিসেবে গণ্য করা হয়। আরেকটা সুশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটা হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব। রাজনৈতিক সদিচ্ছার অভাবে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হয় না অনেক ক্ষেত্রে। কেননা রাজনীতিবিদদের মধ্যে যদি এমন ভাব থাকে যে তারা রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা একটা বিরাট সমস্যা হয়। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক নেতৃত্বের অনাগ্রহ সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে তাত্ত্বিকগণ বিবেচনা করে থাকেন। সো রাজনৈতিক সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য। জবাবদিহিতার অনুপস্থিতি সুশাসন প্রতিষ্ঠার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যারিয়ার। আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ কাজের জন্য জনগণ বা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করলে প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা আসবে, এবং স্বচ্ছতা আসলে একটা প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা আসলেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। বিচার বিভাগের স্বাধীনতার অনুপস্থিতিও ও সুশাসন সমস্যার একটা মারাত্মক সমস্যা হিসেবে গণ্য হয়। যদি বিচার বিভাগের স্বাধীনতার অনুপস্থিতি হয়, তাহলে নাগরিকগণ তার ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হবে, এবং বিচার বিভাগের কার্যকর ও স্বাধীন ভূমিকায় নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে। আর যেটা হলো সুশাসনের জন্য সুশাসনের অন্যতম অনুষঙ্গ বটে। আমরা ক্ষমতার অতিকেন্দ্রীকরণ ও সুশাসনের একটা অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করতে দেখি তাত্ত্বিকদের। ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ সুশাসনের জন্য মারাত্মক সমস্যা তৈরি করে। বিকেন্দ্রীভূত শাসন জনগণের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়তা করে, আর বিকেন্দ্রীকরণ হলে শাসন ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি পায়, আর জনগণের দোরগোড়ায় বা জনগণের দোরগোড়ায় তার সেবাটা পৌঁছে যায়, এবং জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা যায় যদি বিকেন্দ্রিত ক্ষমতা থাকে। যদি রাষ্ট্রের বিকেন্দ্রীকরণ না থাকে, তাহলে অতিমাত্র ক্ষমতা কেন্দ্রীকরণ হলে সেক্ষেত্রে জনগণ তার কার্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়, এবং জনগণ স্বাভাবিকভাবে তার যে সেবাটা পাওয়া উচিত রাষ্ট্রের কাছ থেকে বা সরকারের কাছ থেকে, সেই সেবাটা থেকেও বঞ্চিত হয়। গণমাধ্যমের স্বাধীনতার অনুপস্থিতিও এই সুশাসনের অন্যতম একটা অন্তরায় হিসাবে গণ্য করা হয়। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। দুর্নীতি প্রতিরোধে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং তথ্য অধিকার প্রতিষ্ঠা গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আর এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এটা না থাকলে সুশাসন একটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে যে কোনো রাষ্ট্রে। পরিবর্তন প্রতিরোধের মানসিকতা আমরা দেখি যে মানে স্টেরিওটাইপ যে আমলাতন্ত্র
প্রথাগত যে আমলাতন্ত্র, তাদের একটা আমলাতন্ত্র হোক, আর রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রথাগত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা মানসিকতা থাকে যে কোনো ধরনের পরিবর্তনের তারা প্রতিরোধ করার জন্য সচেষ্ট থাকে। এই রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের এই যে এই পরিবর্তন প্রতিরোধের মানসিকতা, অর্থাৎ রেজিস্ট্যান্স টু চেঞ্জ সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে তাত্ত্বিকগণ বিবেচনা করে থাকেন। দারিদ্রতা সুশাসনের অন্যতম একটা অন্তরায়। হ্যাঁ, দারিদ্র্যের সাথে অশিক্ষা ও অনজ্ঞতা বা অজ্ঞতার ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে। অশিক্ষা মানুষকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। অসচেতন মানুষ সুশাসন সম্পর্কে উদাসীন থাকে, আর এভাবে দারিদ্র সুশাসন প্রতিষ্ঠার একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। যদি মানুষের যে দৈনন্দিন যে বেসিক চাহিদা, যে দৈনন্দিন যে চাহিদা, এই চাহিদা যদি ফুলফিল না করতে পারে, তাহলে মানুষ আসলে অন্য কিছু নিয়ে ভাবতে পারে না। সেজন্য দারিদ্রতাটা হলো মেজর প্রবলেম এই সুশাসন প্রতিষ্ঠার জন্য। তো সুশাসন এমন অনেক সমস্যা রয়েছে সুশাসন প্রতিষ্ঠা, একটা রাষ্ট্রে কার্যকর সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। এখানে আমরা কিছু দিকগুলো আলোচনা করছি বা মেজর দিকগুলো আলোচনা হয়েছে, এছাড়া অনেকগুলো বিষয়, অনেকগুলো দিক এখানে উঠে আসতে পারে। একটি সুশাসনের এই সমস্যাগুলো সমাধান না করে এটা কার্যকর নাগরিক বান্ধব এই প্রশাসন বা এটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। বিশেষ করে এই সুশাসনে এই যে সমস্যাগুলো আলোচনা করা হয়েছে, এই সমস্যাগুলো উন্নয়নশীল রাষ্ট্রে ব্যাপক ভাবে দেখা যায়। আর এই সমস্যার কারণে নাগরিকের জীবন মান এর উন্নয়ন এটা নিশ্চিত করা সম্ভবপর হয় না। সুশাসনের এতক্ষণ আমরা আলোচনা করছি সুশাসনের সমস্যা, এই সমস্যা থেকে সমাধানের উপায়গুলি কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা জানি যে এই সুশাসন প্রতিষ্ঠা করতে যেসব সমস্যা গুলো অ্যারাইজ করে, এগুলো মূলত এই সমাধানের মেজর দায়িত্বটা হলো সরকারের। এর সাথে সাথে নাগরিকেরও কিছু দায়িত্ব রয়েছে। তার সুশাসন প্রতিষ্ঠা সরকারের দৃঢ় অঙ্গীকার ও বলিষ্ঠ পদক্ষেপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা ধারণা করি। বিশেষ করে পার্টিকুলারলি এই আধুনিক তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা বিশ্ব ব্যবস্থা ই গভর্নেন্স নিশ্চিত করার মাধ্যমে সুশাসনের অনেক সমস্যার সমাধান করা সম্ভবপর হবে। বিশেষ করে আমরা যদি দেখি যে এই ই গভর্নেন্সের মাধ্যমে সকল ধরনের সেবা খুব দ্রুততম উপায়ে দ্রুতভাবে যে কোনো সময়ে এটা নিশ্চিত করা সম্ভবপর হয়, যা যা এটা এটা দক্ষ, এটা কার্যকর প্রশাসন গড়ে তুলতে সহায়তা করে এবং নাগরিক তার ভোগান্তিহীনভাবে তার সেবাটা পেয়ে থাকে এবং দুর্নীতিমুক্তভাবে তার সেবাটা পেয়ে থাকে। তবে ই গভর্নেন্স নিশ্চিত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা অনেকাংশে সম্ভবপর বলে তাত্ত্বিকগণ মনে করেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে একটি রাষ্ট্র তার নাগরিকের যে অধিকারগুলো রয়েছে, এই অধিকারগুলো নিশ্চিত করতে পারে। নাগরিকগণ স্বাধীনভাবে তার মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারে। এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। আইনসভার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুশাসন প্রতিষ্ঠায়। বিশেষ করে আমরা দেখি যে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আইনসভা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। যদি এটা আইনসভা কার্যকর একটা আইনসভা থাকে, এটা ভাইব্রেন্ট একটা গতিশীল আইনসভা থাকে এবং ক্ষমতাধর একটা শক্তিশালী আইনসভা থাকে, এটা সার্বভৌম আইনসভা থাকে, তাহলে সরকার বা শাসন ব্যবস্থার সাথে জড়িত যারা আছে তারা তাদের কৃতকর্মের জন্য কেন করলো বা কেন করলো না, তাদের এই সকল যে কোনো কাজ করার ক্ষেত্রে বা না করার ক্ষেত্রে তাদের প্রতিনিয়ত জবাবদিহি করতে বাধ্য থাকে। আর আইনসভার এই ভূমিকাটা যদি নিশ্চিত করা যায়, আইনসভা যদি এই সরকারকে দায়বদ্ধ করার যে ক্ষেত্রে যে তার যে ভূমিকাটা, সেই ভূমিকাটা যদি যথাযথভাবে পালন করে, তাহলে সুশাসন সমস্যার সমাধান করা অনেকাংশে সম্ভব বলে তাত্ত্বিকগণ মনে করেন। আর নির্বাহী বিভাগের দায়িত্বশীলতা আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নির্বাহী বিভাগ আমরা ইতিমধ্যে আলোচনা করছি যে আইন বিভাগের সাথেও আইন বিভাগের দায়িত্বশীলতা বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটা ভূমিকা রাখে। আর নির্বাহী বিভাগের সদিচ্ছার উপর সুশাসন বাস্তবের মূল অংশে নির্ভর করে।
নির্বাহী বিভাগ দায়িত্বশীলতার সংস্কৃতি গড়ে তোলে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত পূরণ করতে পারে। এক্ষেত্রে নির্বাহী বিভাগ যেমন আইনসভার নিকট জবাবদিহি করবে, তেমনি জনগণের নিকট অন্য অন্য উপায়ে যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে তার দায়িত্বশীলতা নিশ্চিত করবে এবং 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 তাদের তাদের মধ্যে নিজস্ব একটা কালচার তৈরি করবে যে এটা প্রতিনিয়ত যে কোনো কাজ করা বা না করার ক্ষেত্রে আর যে দায় দায়িত্ব রয়েছে এই দায় দায়িত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা বা জনগণকে ইনফর্ম করার যে বিষয়টা, সেই বিষয়টা নিশ্চিত করার যে একটা কালচার সংস্কৃতি গড়ে তোলার জন্য নির্বাহী বিভাগ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। আর এর মাধ্যমে সুশাসনের যে অনেক একটি ব্যাপক সমস্যা, সেই সমস্যাটা সমাধান করা সম্ভবপর হবে। এছাড়া বিকেন্দ্রীকরণ, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, বিকেন্দ্রীকরণ একটি কেন্দ্রীয় সরকার কেন্দ্র থেকে রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করা সম্ভবপর হয় না। এতে যে প্রান্তে যে সরকারগুলো রয়েছে বা ছোট ছোট সরকার, স্থানীয় সরকার সমূহ রয়েছে, সেই সরকারগুলোকে ক্ষমতা দিতে হবে এবং তাদের কাজ করার ক্ষমতা দিতে হবে, তাদের আর্থিক ক্ষমতা দিতে হবে, তার স্বাধীনতা দিতে হবে। তাহলে নাগরিকের দোরগোড়ায় তার নাগরিক তার সেবাটা পৌঁছে দিতে পারে। আর বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা গেলে দ্রুত সাড়া প্রদানকারী দক্ষ কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে এবং সুশাসন এর মাধ্যমে জনগণের নিকট দ্রুত সরকারি সেবা দক্ষতা ও মিতব্যয়িতার সাথে পৌঁছে দেওয়া সম্ভবপর হবে। আর এই জন্য এটা বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নাই, আমাদের বিকেন্দ্রীকরণ করতে হবে। আমলাতন্ত্রের দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমলাতন্ত্রের দক্ষতাদের উপর অনেকাংশে সুশাসন নির্ভরশীল, কারণ আমলাদের দ্বারাই জনগণের নিকট তার সরকারি যে সেবা এটা পৌঁছে দেওয়া সম্ভবপর হয়। আমলাদার যদি দক্ষ হয় তাহলে কার্যকর এবং দক্ষতার সাথে সেই ভালো মিতব্যয়িতার সাথে এবং উপযুক্ত সেবা জনগণের নিকট খুব দ্রুততার সাথে পৌঁছে দিতে পারবে। আমলাতন্ত্রের দক্ষতা এটা খুবই গুরুত্বপূর্ণ এই সুশাসন নিশ্চিত করার জন্য। ন্যায়পাল প্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের অনেক রাষ্ট্রে ন্যায়পাল পদ তৈরি করা হয়েছে। ন্যায়পাল সরকারি প্রশাসনের দুর্নীতি হ্রাস থেকে শুরু করে তাদের কর্মের গতিশীলতা আনার সহায়কতা হিসেবে একটা ভূমিকা পালন করে থাকে। ন্যায়পালের উপস্থিতি উন্নত রাষ্ট্রসমূহে দুর্নীতির অনেকাংশে হ্রাস পেয়েছে। আর এই ন্যায়পাল যদি প্রত্যেকটা রাষ্ট্রে নিশ্চিত করা যায়, বিশেষ করে আমাদের দেশের সংবিধানে যদিও ন্যায়পাল রয়েছে, কিন্তু এবং এটা 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 একটা পদ নেই, ন্যায়পালের পদটা নেই। এই পদটা তৈরি করার মাধ্যমে সরকারি প্রশাসন এর যে সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেকাংশে সম্ভবপর হবে, তাদের দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে এবং তাদেরকে কার্যকর করা এবং তাদের দক্ষ হিসেবে গড়ে তোলা সম্ভবপর হবে যদি এই ন্যায়পাল পদটা আমরা তৈরি করতে। উচ্চ নৈতিকতা সম্পন্ন শিক্ষা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা জানি যে শিক্ষা থাকতে হবে, মানে শিক্ষার মাধ্যমে জনগণকে সচেতন করা সম্ভবপর হয়। আর শিক্ষার সাথে সাথে আমাদের নৈতিকতা সম্পন্ন শিক্ষার প্রয়োজন হয়। নৈতিকতা সম্পন্ন একজন নৈতিক লোকই এর মাধ্যমের কাছ থেকে আমরা এটা যৌক্তিক আচরণ আশা করতে পারি। এটা উচ্চ নৈতিকতা সম্পন্ন শিক্ষার মাধ্যমে আমরা এমন একটা নাগরিক শ্রেণী তৈরি করতে পারি যারা দুর্নীতি সহ যে সকল অনাচার রাষ্ট্র এবং সরকারি কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে বা জনগণকে তার যে যেটুক পাওয়ার, যে উপযুক্ত সেবা পাওয়ার যে জনগণের অধিকার রয়েছে সেটা থেকে বঞ্চিত করে, সেই ক্ষেত্রে আমাদের উচ্চ নৈতিকতা সম্পন্ন শিক্ষা লাগবে এবং ওই শিক্ষা সম্পন্ন নাগরিকরাই মানে এমন একটা প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবে এবং এই নাগরিকগণই এবং এটা সচেতন নাগরিক হবে যারা সুশাসন প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা পালন করতে পারবে। সো উন্নত একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য, একটা কল্যাণকামী শাসন নিশ্চিত করার জন্য সুশাসন অবশ্যই প্রয়োজন। আর এই সুশাসন প্রতিষ্ঠার প্রতি যেসব সমস্যা রয়েছে তা দূর করার জন্য প্রয়োজন হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলেই কেবল আমরা একটা রাষ্ট্রের সুশাসন দেখতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা আবার পরবর্তী একটা ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। সবাইকে ধন্যবাদ।